হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আমরা সিডিপির চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ডিসকাস করছিলাম, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। আজকে আমাদের ক্লাস নাম্বার 15। অনেকগুলি টপিক আমরা আগে কভার করেছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 15, টপিকও আমাদের 15 নম্বর টপিক। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে অল্টারনেটিভ কনসেপশনস অফ লার্নিং ইন চিলড্রেন। এই যে টপিকটা, খুব একটা যে আমাদের থিওরি বেসিসে কোশ্চেন হবে তা নয়, অনেকটা সাধারণ জ্ঞানের ওপর কোশ্চেন, আশা করি সবাই পারবে করতে। ঠিক আছে, তো এগুলো সবই কিন্তু PYQ, সেই জন্য আমি এনেছি। ঠিক আছে, আশা করি সবারই ক্লাসটি ভালো লাগবে। দেরি না করে শুরু করা যাক। আর এই ক্লাসটি কিন্তু শুধুমাত্র সিটেট নয়, আমাদের যে ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি টেট, সবার জন্যই কিন্তু খুবই উপযোগী হবে। তাই দেরি না করে শুরু করি। প্রথম কোশ্চেন: an effective teacher in a classroom where students come from diverse backgrounds would। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি থেকে আসা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে একজন কার্যকর শিক্ষক কি করবেন? ক্রিয়েট গ্রুপস অফ স্টুডেন্টস উইথ দোজ ফ্রম দ্য সেম ইকোনমিক ব্যাকগ্রাউন্ড পুট টুগেদার। একই অর্থনৈতিক পটভূমির শিক্ষার্থীদের নিয়ে আলাদা আলাদা দল তৈরি করবেন। push students from deprived backgrounds to work hard so that they can match up with their peers। বঞ্চিত পটভূমির শিক্ষার্থীদের তাদের সহপাঠীদের সমকক্ষ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য করবেন। ফোকাস অন দেয়ার কালচারাল নলেজ টু অ্যাড্রেস ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এমাং দ্য গ্রুপ। দলের শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যগুলি বোঝার জন্য তাদের সাংস্কৃতিক জ্ঞানের উপর গুরুত্ব দেবেন। ইগনোর কালচারাল নলেজ অ্যান্ড ট্রিট অল হিজ স্টুডেন্টস ইন এ ইউনিফর্ম ম্যানার। সাংস্কৃতিক জ্ঞানকে উপেক্ষা করে সকল শিক্ষার্থীকে একইভাবে দেখবেন। তো এক্ষেত্রে কি হচ্ছে, একটা শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক, বিভিন্ন সাংস্কৃতিক, অর্থনৈতিক পটভূমি থেকে আসতে পারে। তো কার্যকর শিক্ষক এই বৈচিত্র্যকে সমস্যা হিসাবে দেখবেন না, তিনি একজন সম্পদ হিসাবে দেখবেন। ঠিক আছে, শিক্ষার্থীদের সাংস্কৃতিক অভিজ্ঞতা, জ্ঞান সম্পর্কে জানলে শিক্ষক তাদের ব্যক্তিগত পার্থক্য, তাদের আগ্রহ, তাদের যে শেখার আহ, যেদিকে তাদের মন আছে, সেগুলিকে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী কিন্তু শিক্ষক পদ্ধতি পরিকল্পনা করতে পারবে। তাই সবচেয়ে বেস্ট অ্যান্সার হবে আমাদের এক্ষেত্রে সি। দলের শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যগুলি বোঝার জন্য তাদের সাংস্কৃতিক জ্ঞানের উপর গুরুত্ব দেবেন। একই অর্থনৈতিক পটভূমির শিক্ষার্থীদের নিয়ে আলাদা আলাদা দল তৈরি করবেন। একই আহ, যদি অর্থনৈতিক পটভূমির শিক্ষার্থীকে একসঙ্গে করা হয়, তাহলে শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি হবে এবং বিভিন্ন পটভূমির শিক্ষার্থীদের মধ্যে শেখার সুযোগ কমে যাবে। ঠিক আছে, তাই এটা ভালো নয়। বঞ্চিত পটভূমির শিক্ষার্থীদের তাদের সহপাঠীদের সমকক্ষ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য করবেন। তো শিক্ষার্থীদের অসুবিধার কারণ বুঝে প্রয়োজনীয় সহায়তা দেওয়া উচিত, কখনোই কোনো কিছু করতে বাধ্য করা উচিত নয়, তাই এটা তো হচ্ছে না। সাংস্কৃতিক জ্ঞানকে উপেক্ষা করে সকল শিক্ষার্থীকে একইভাবে দেখবেন। সবাইকে সমান সম্মান দেওয়া জরুরি, কিন্তু সবার প্রয়োজন এক নয়, তাই এটা তো হচ্ছে না। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট: প্রোভাইডিং টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ইন অ্যাক্সেসিবল ফরম্যাটস টু দ্য ডাইভার্স লার্নার্স ইমপ্লাইজ। বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য সহজে ব্যবহারযোগ্য বিন্যাসে শিক্ষণ উপকরণ প্রদান করাকে কি বলা হয়? ইউনিভার্সাল কোড অফ টিচিং প্র্যাকটিসেস, শিক্ষণ পদ্ধতির সার্বজনীন বিধি। ইউনিভার্সাল হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ অফ টিচিং, শিক্ষণের সার্বজনীন মানবতাবাদী পদ্ধতি। ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং, শিক্ষণের সর্বজনীন নকশা। ইউনিভার্সাল ইনক্লুসিভ এডুকেশন এথিক্যাল কনসিডারেট, সার্বজনীন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নৈতিক বিবেচনা। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে উম, বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য সহজে ব্যবহারযোগ্য বিন্যাসে শিক্ষণ উপকরণ প্রদান করাকে কি বলা হয়? তো এটাকে বলা হয় আমাদের ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং। ঠিক আছে, ইউডিএল। এটা এমন একটা শিক্ষণ দৃষ্টিভঙ্গি যেখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থীর তাদের কেমন প্রয়োজনীয়তা, তাদের সক্ষমতা কেমন আছে, সেগুলিকে বিবেচনা করে শিক্ষণ উপকরণ দেওয়া হয়। ঠিক আছে, সহজলভ্য করা হয় আর সেগুলিকে ফ্লেক্সিবল করা হয় যাতে সবাই সেগুলিকে ব্যবহার করতে পারে। ঠিক আছে, যেমন কোনো লিখিত চিত্র বা কোনো ছবি, কোনো অডিও, কোনো ভিডিও, ঠিক আছে, এগুলি সব। তাই ইউডিএল যেটা, সেই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং। সি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষণ পদ্ধতির সার্বজনীন বিধি, এটা ইউডিএল এর স্বীকৃত ধারণা নয়, তাই এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, আর এটাও হচ্ছে না। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট: হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্সাম্পলস অফ ইফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজিস। নিচের কোনগুলি কার্যকর শিক্ষণ কৌশলের উদাহরণ? সেটিং গোলস অ্যান্ড টাইম টেবলস, লক্ষ্য ও সময়সূচি নির্ধারণ করা। মেকিং অর্গানাইজেশনাল চার্টস অ্যান্ড কনসেপ্ট ম্যাপস, সংগঠনমূলক চার্ট ও ধারণা মানচিত্র তৈরি করা। থিঙ্কিং অফ এক্সাম্পলস অ্যান্ড নন এক্সাম্পলস, উদাহরণ ও উদাহরণ সম্পর্কে চিন্তা করা। এক্সপ্লেনিং টু এ পিয়ার, সহপাঠীকে ব্যাখ্যা করে বলা। সেলফ কোয়েশ্চেনিং, নিজেকে প্রশ্ন করা। তো কোনটা উদাহরণ হবে? তো লক্ষ্য সময়সূচি নির্ধারণ করা, এটা কিন্তু
এটা যদি শিক্ষার্থীরা করে তাহলে নিজের পড়াশোনা পরিকল্পনা করতে পারবে, তাই এটা তো ঠিক। সংগঠনমূলক চার্ট ও ধারণা মানচিত্র তৈরি করা, এগুলো যদি মানে যেটা কনসেপ্ট ম্যাপ আর অর্গানাইজেশনাল যে আমাদের চার্ট, এগুলি তথ্যের মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে, তাই এটাও ভালো। উদাহরণ ও অনুদাহরণ সম্পর্কে চিন্তা করা, উদাহরণ ও অনুদাহরণ চিন্তা করলে কোনো ধারণা সঠিক বৈশিষ্ট্য বোঝা সহজ হবে, তাই এটাও ঠিক। সহপাঠীকে ব্যাখ্যা করে বলা, এটাও ভালো। সহপাঠীকে কোনো বিষয়ে যদি বোঝানো হয় তাহলে শিক্ষার্থী নিজের যে ধারণা সেটা কিন্তু আরো ভালো হবে, ক্লিয়ার হবে আরো, তাই এটাও ভালো। নিজেকে প্রশ্ন করা, এটাও কিন্তু ভালো। নিজেকে প্রশ্ন করা শিক্ষার্থীর যে মেটাকগনিশন সেইটাকে বাড়ায়, ঠিক আছে, সে বুঝতে পারে যে সে কি শিখেছে আর কোথায় তাকে আরো কাজ করা দরকার, তাই এটাও ভালো। তাই সবগুলোই হবে আমাদের, তাই সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, ড্যাশ আর অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ দ্য প্রসেস অফ মিনিংফুল কনস্ট্রাকশন অফ নলেজ। জ্ঞানকে অর্থপূর্ণভাবে নির্মাণ করার প্রক্রিয়ায় ড্যাশ একটি গুরুত্বপূর্ণ দিক। সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক মিথস্ক্রিয়া, ড্রিল অ্যান্ড রিপিটেটিভ রিকল, অনুশীলন ও বারবার স্মরণ, রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্টস, পুরস্কার ও শাস্তি, স্টিমুলাস রেসপন্স অ্যাসোসিয়েশনস, উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। এটা খুব সহজেই আমরা করতে পারি। গঠনবাদী বা কনস্ট্রাকটিভিজম যে দৃষ্টিভঙ্গি সেই অনুযায়ী শিক্ষার্থী শুধু শিক্ষকের কাছ থেকে জ্ঞান গ্রহণ করে না, শিক্ষার্থী কখনো এখানে নিষ্ক্রিয় নয়, সে নিজের অভিজ্ঞতা নিজের চিন্তা দিয়ে নিজের জ্ঞান গঠন করে, ঠিক আছে। তাই সেই ক্ষেত্রে আমাদের যে সামাজিক সামাজিক যে মিথস্ক্রিয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। অনুশীলন ও বারবার প্র্যাকটিস, তো বারবার অনুশীলন ও স্মরণ কিছু ক্ষেত্রে সহায়ক বটে, কিন্তু অর্থপূর্ণ যে জ্ঞান নির্মাণ সেটা কিন্তু সবচেয়ে বেস্ট হবে আমাদের এ নম্বর অপশনে, তাই এটা হচ্ছে না। পুরস্কার ও শাস্তি, এটা বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ, তাই ক্ষেত্রে হচ্ছে না। উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগ, এটাও মূলত বিহেভিয়ারিজমের ধারণা, তাই এটাও হচ্ছে না। কনস্ট্রাকটিভিজমের ধারণা এই একটি এ, আর এটাই সবচেয়ে ভালো, কারণ আমাদের যে এনইপি এনসিএফ সবকিছুই কিন্তু কনস্ট্রাকটিভিজমকে ফলো করে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট চিলড্রেন্স থিঙ্কিং ইজ নট কারেক্ট। শিশুদের চিন্তাভাবনা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? Children actively think about various phenomena around them and have an urge to explore. শিশুরা তাদের চারপাশের বিভিন্ন ঘটনা সম্পর্কে সক্রিয়ভাবে চিন্তা করে এবং অনুসন্ধান করার আগ্রহ রাখে। Children are born with curiosity to learn about the world around them. শিশুরা তাদের চারপাশের জগৎ সম্পর্কে জানার কৌতূহল নিয়ে জন্মায়। Children construct their own theories about various phenomena around them. শিশুরা তাদের চারপাশের বিভিন্ন ঘটনা সম্পর্কে নিজস্ব ধারণা বা তত্ত্ব তৈরি করে। Children cannot think of concepts on their own and the primary role of teachers is to provide information. শিশুরা নিজেরা কোনো ধারণা সম্পর্কে চিন্তা করতে পারে না এবং শিক্ষকের প্রধান কাজ হলো তথ্য প্রদান করা। তো সঠিক নয় বলেছে। প্রথম যে অপশনটি আছে যে শিশুরা তার চারপাশের বিভিন্ন ঘটনা সম্পর্কে সক্রিয়ভাবে চিন্তা করে এবং অনুসন্ধান করে করার আগ্রহ রাখে, এটা ভালো, মানে এটা ঠিক, তাই না? শিশুরা স্বাভাবিকভাবে পর্যবেক্ষণ করে, প্রশ্ন করে আর অনুসন্ধান করে, তাই এটা তো ঠিক। শিশুরা তাদের চারপাশের জগৎ সম্পর্কে জানার কৌতূহল নিয়ে জন্মায়, এটাও ঠিক। শিশুদের মধ্যে পরিবেশ ও পৃথিবী সম্পর্কে জানার একটা স্বাভাবিক কৌতূহল থাকে, তাই এটাও ঠিক। শিশুরা তাদের চারপাশের বিভিন্ন ঘটনা সম্পর্কে নিজস্ব ধারণা বা তত্ত্ব তৈরি করে, এটাও ঠিক। নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে তারা বিভিন্ন ঘটনার ব্যাখ্যা তৈরি করে, এগুলিকে অনেক সময় চিলড্রেন্স অল্টারনেটিভ কনসেপশনও বলা হয়, ঠিক আছে, তাই এটাও ঠিক। কিন্তু শিশুরা নিজেরা কোনো ধারণা সম্পর্কে চিন্তা করতে পারে না এবং শিক্ষকের প্রধান কাজ হলো তথ্য প্রদান করা, এটা কিন্তু নয়, এটা হচ্ছে ভুল। আর আমাদের কোনটা ভুল সেটাই বার করতে বলেছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, টু enable children to become effective problem solvers it is critical that they are given opportunities to. শিশুদের কার্যকর সমস্যা সমাধানকারী করে গড়ে তুলতে তাদের কি ধরনের সুযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডু এক্সপেরিমেন্টস অনলি ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইবড ইন দ্য টেক্সট বুক, শুধুমাত্র পাঠ্য বইয়ে নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা করা। ডিসকভার এ কনসেপ্ট থ্রু ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, স্বাধীন চিন্তার মাধ্যমে কোনো ধারণা আবিষ্কার করা। টেক এক্সট্রা টিউশনস হোয়ারএভার নেসেসারি, প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত টিউশন নেওয়া। লার্ন প্রাইমারিলি থ্রু অডিও ভিজুয়াল এইডস অ্যান্ড স্মার্ট বোর্ডস অনলি, শুধুমাত্র শ্রাব্য দৃশ্য উপকরণ ও স্মার্ট বোর্ডের মাধ্যমে প্রধানত শেখা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনটা আমাদেরকে সেটা বলতে বলেছে। তো শিশুরা সক্রিয়, চিন্তাশীল ও অনুসন্ধানী, ঠিক আছে। তো তাদেরকে আমরা সমস্যা সমাধানকারী কিভাবে গড়ে তুলব? সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে শিশুকে নিজে চিন্তা করতে দিতে হবে, সে যেন নিজের থেকে প্রশ্ন করে, নিজে পরীক্ষা করে, নিজে বিভিন্ন সম্ভাবনা বিবেচনা করে, ঠিক আছে। শিক্ষক যদি প্রতিটি সমস্যার উত্তর দিয়ে দেন তাহলে শিশুর যে স্বাধীনভাবে ভাবার যে দক্ষতা সেটা কিন্তু বিকশিত হবে না। তাই কোনটা দেওয়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ? স্বাধীন চিন্তার মাধ্যমে কোনো ধারণা আবিষ্কার করা, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। শুধুমাত্র পাঠ্য বইয়ে নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা করা, এটা কিন্তু কখনোই ভালো নয়। এটা যদি করা হয় তাহলে শিশুর যে স্বাধীন চিন্তা সেটা কিন্তু কমে যাবে, তাই এটা হচ্ছে না। প্রয়োজনীয় অনুযায়ী অতিরিক্ত টিউশন নেওয়া কখনোই ভালো নয়, ঠিক আছে। শুধুমাত্র শ্রাব্য দৃশ্য উপকরণ ও স্মার্ট বোর্ডের মাধ্যমে প্রধানত শেখা,
প্রযুক্তি সহায়ক, কিন্তু শুধুমাত্র এগুলি ব্যবহার করা কিন্তু সমস্যা সমাধান দক্ষতা বাড়াবে না, তাই এটাও হচ্ছে না, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, assertion reason. To ensure meaningful learning, it is essential to connect new materials with something that child already knows. অর্থপূর্ণ শিখন নিশ্চিত করার জন্য নতুন বিষয়বস্তুকে শিশুর ইতিমধ্যে জানা কোনো বিষয়ের সঙ্গে যুক্ত করা অপরিহার্য। লার্নিং অকার্স ইন এ লিনিয়ার ম্যানার। শিখন একটি সরলরৈখিক পদ্ধতিতে ঘটে। তো আমরা যদি অ্যাসারশনটা দেখি, যে অর্থপূর্ণ শিখন নিশ্চিত করার জন্য নতুন বিষয়বস্তুকে শিশুর ইতিমধ্যে জানা কোনো বিষয়ের সঙ্গে যুক্ত করা অপরিহার্য, এটা কিন্তু ঠিক। অর্থপূর্ণ শিখন তখনই বেশি কার্যকর হয় যখন নতুন জ্ঞানকে শিক্ষার্থীর যে পূর্ণ জ্ঞান তার সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু যে রিজনটা বলা হয়েছে শিখন একটি সরল রৈখিক পদ্ধতিতে ঘটে, এটা কিন্তু মিথ্যা। শিখন সবসময় সরল রৈখিকভাবে ঘটে না। পূর্ব জ্ঞান, অভিজ্ঞতা, সামাজিক মিথস্ক্রিয়া এইগুলির মাধ্যমে কিন্তু শেখা বিকশিত হয়। তাই এসারশন আমাদের ঠিক, এ ঠিক, আর কিন্তু আমাদের ভুল, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হোয়াইল টিচিং এ কনসেপ্ট হুইচ অফ দ্য ফলোইং এ টিচার শুড অ্যাভয়েড। কোনো ধারণা শেখানোর সময় শিক্ষককে নিজের কোন বিষয়টি এড়িয়ে চলা উচিত? ইউজ অফ এনালজিস অ্যাক্রস অ্যান্ড উইদিন ডোমেন্স, বিভিন্ন ক্ষেত্রের মধ্যে এবং একই ক্ষেত্রের মধ্যে সাদৃশ্য ব্যবহার করা। হাইলাইট কোরিলেশনস এমং ডিফারেন্ট ফিনোমেনা, বিভিন্ন ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক তুলে ধরা। আস্ক স্টুডেন্টস টু লুক ফর কজ এফেক্ট রিলেশনস, শিক্ষার্থীদের কারণ ফল সম্পর্ক খুঁজতে বলা। এক্সক্লুড নন এক্সাম্পলস অ্যান্ড এক্সেপশনস, অনুদাহরণ ও ব্যতিক্রমগুলিকে বাদ দেওয়া। তো কোনটাকে এড়িয়ে চলা উচিত? তো বিভিন্ন ক্ষেত্রের মধ্যে এবং একই ক্ষেত্রের মধ্যে সাদৃশ্য ব্যবহার করা, এটা কিন্তু ভালো, তাই না? সাদৃশ্য ব্যবহার করে নতুন ধারণাকে যদি পরিচিত ধারণার সঙ্গে যুক্ত করা হয় সেটা কিন্তু ভালো, তাই এটা এড়িয়ে চলা উচিত নয়। বিভিন্ন ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক তুলে ধরা, এটাও ভালো, তাই না? এটা যদি তুলে ধরা হয় তাহলে কনসেপচুয়াল ক্ল্যারিটি হবে, তাদের মধ্যে একটা ক্ল্যারিটি আসবে, তাই এটাও ভালো। শিক্ষার্থীদের কারণ ফল সম্পর্ক খুঁজতে বলা, এটাও ভালো। কারণ ফল সম্পর্ক অনুসন্ধান শিক্ষার্থীর যে অ্যানালিটিক্যাল থিঙ্কিং সেটাকে বাড়াবে, তাই এটাও ঠিক। কিন্তু অনুদাহরণ ও ব্যতিক্রমগুলিকে বাদ দেওয়া, এটা কখনোই ভালো নয়, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমরা এক্সাম্পল নন এক্সাম্পল দুটোকেই দেখাই, তবেই কিন্তু তাদের কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার হবে, ঠিক আছে? তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার, এটাকে আমাদের এড়িয়ে চলা উচিত। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ফর্ম অফ লার্নিং এ টিচার শুড এমফাসাইজ আপন। শিক্ষকের নিচের কোন ধরনের শিখনের উপর গুরুত্ব দেওয়া উচিত? লার্নিং থ্রু স্টিমুলাস রেসপন্স, উদ্দীপক প্রতিক্রিয়ার মাধ্যমে শিখন। লার্নিং থ্রু প্রসেস অফ স্ট্রাকচার্ড এনকোয়ারি, সুশৃঙ্খল অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমে শিখন। লার্নিং থ্রু রোট মেমোরাইজেশন, মুখস্থ করার মাধ্যমে শিখন। লার্নিং টু অ্যাচিভ মোর মার্কস দ্যান আদার্স, অন্যদের তুলনায় বেশি নম্বর পাওয়ার জন্য শিখন। তো উদ্দীপক প্রতিক্রিয়ার মাধ্যমে শিখন, এটা হচ্ছে আমাদের যে বিহেভিয়ারিজম তার অন্তর্গত, কিন্তু আমরা তো বিহেভিয়ারিজম ফলো করি না, আমরা কনস্ট্রাকটিভিজম ফলো করি, যেটাকে আমরা বাংলায় বলি গঠনবাদ, তাই এটা হচ্ছে না। সুশৃঙ্খল অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমে শিখন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। লার্নিং থ্রু প্রসেস অফ স্ট্রাকচার্ড এনকোয়ারি, ঠিক আছে? আধুনিক শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রশ্ন করতে দিতে হবে, তাদেরকে অনুসন্ধান করতে দিতে হবে, ঠিক আছে? তাদেরকে তথ্য সংগ্রহ করতে দিতে হবে। স্ট্রাকচার্ড ইনকোয়ারিতে কিন্তু এগুলি সব হয়, তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মুখস্থ করা কখনোই ভালো নয়, অন্যদের তুলনায় বেশি নম্বর পাওয়ার জন্য শিখন, কম্পিটিশন বাড়ানো আমাদের উদ্দেশ্য নয়, তাই বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, সোশিও কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু লার্নিং এমফাসাইজেস অন ইম্পর্টেন্স অফ, শিখনের সামাজিক গঠনবাদী পদ্ধতি কোনটির গুরুত্বের উপর জোর দেয়? রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট, পুরস্কার ও শাস্তি, স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট, মানসম্মত মূল্যায়ন, কালচারাল কনটেক্সট, সাংস্কৃতিক প্রেক্ষাপট, এক্সপোজিটরি টিচিং, ব্যাখ্যামূলক শিক্ষণ। তাহলে সোশিও কনস্ট্রাকটিভিস্ট থিওরি এটা কার? এটা হচ্ছে ভাইগটস্কি। আর ভাইগটস্কি সোশিও কনস্ট্রাকটিভিস্ট মানে সাংস্কৃতিক যে সামাজিক গঠনবাদী, এটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তো সমাজ কোনটি আমাদের? কালচারাল কনটেক্সট, সাংস্কৃতিক প্রেক্ষাপট, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। পুরস্কার ও শাস্তি, এটা বিহেভিয়ারিজমের ধারণা, সেটা যেটাকে আমরা ফলো করি না। মানসম্মত মূল্যায়ন, সোশিও কনস্ট্রাকটিভিজমের মূল জোর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট কিন্তু নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে জ্ঞান নির্মাণ, সেটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই এটাও হচ্ছে না। ব্যাখ্যামূলক শিক্ষণ, এখানে শিক্ষক প্রধান বক্তা হিসেবে কাজ করে, তাই এটা কখনোই হবে না, এটা অনেকটা টিচার সেন্ট্রিক হয়ে যাবে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, লার্নিং ইজ মোস্ট ইফেক্টিভ অ্যান্ড মিনিংফুল হোয়েন, শিখন সবচেয়ে কার্যকর ও অর্থপূর্ণ হয় যখন ইট অকার্স ইন কনটেক্সচুয়ালাইজড ম্যানার, এটি প্রাসঙ্গিক প্রেক্ষিতযুক্তভাবে ঘটে। লার্নার্স আর পারফরমেন্স ওরিয়েন্টেড, শিক্ষার্থীরা কর্মদক্ষতা বা ফলাফলের দিকে বেশি মনোযোগী থাকে। লার্নার্স আর মোটিভেটেড বাই ইন্ট্রিনসিক ফ্যাক্টরস, শিক্ষার্থীরা অন্তর্নিহিত প্রেরণায় অনুপ্রাণিত হয়। ইনফরমেশন ইজ প্রেজেন্টেড ইন ডিসকানেক্টেড চাঙ্কস, তথ্য বিচ্ছিন্ন অংশে উপস্থাপন করা হয়। তো কখন শিখন কার্যকর হয়? তো শিক্ষার্থীরা যখন শেখার বিষয়কে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত করতে পারে, ঠিক আছে? আর তাদের যে পূর্ব অভিজ্ঞতা
তাদের পরিচিত কোনো পরিস্থিতির সঙ্গে যখন সম্পর্কিত করতে পারে তখন কিন্তু সবচেয়ে ভালো তাদের শিখন হবে, যেটা হচ্ছে আমাদের আহ, আহ, এ। এটি প্রাসঙ্গিক ও প্রেক্ষিতযুক্তভাবে ঘটে, এই অপশনটা সবচেয়ে বেস্ট। পারফরম্যান্স ওরিয়েন্টেড যেটা, এটা শুধু ফলাফল বা পারফরম্যান্সের দিকে জোর দেয়, যেটা কিন্তু আমাদের ভালো নয়, তাই এটা হচ্ছে না। শিক্ষার্থীরা অন্তর্নিহিত প্রেরণায় অনুপ্রাণিত হয়, এটাও ভালো। ঠিক আছে, অন্তর্নিহিত প্রেরণা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্নে বলেছে মোস্ট এফেক্টিভ, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। ইনফরমেশন ইজ প্রেজেন্টেড ইন ডিসকানেক্টেড চাঙ্কস, বিচ্ছিন্ন তথ্যের মাধ্যমে কিন্তু শিখন ভালো হবে না, তাই এটা হচ্ছে না। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ইন দ্য কনটেক্সট অফ অল্টারনেটিভ কনসেপশনস অফ চিলড্রেন? শিশুদের বিকল্প ধারণার প্রসঙ্গে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তাহলে চিলড্রেন্স কনসেপশনস আর বেসড অন দেয়ার সোশ্যাল অ্যান্ড কালচারাল এক্সপিরিয়েন্সেস, শিশুদের ধারণা তাদের সামাজিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে, এটা তো ঠিক, তাই না? তাই এটা তো হচ্ছে না, তাই এটা আগেই আমরা বাদ দিয়ে দিই। চিলড্রেন আর বর্ন টু মেক সেন্স অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দে ট্রাই টু ফর্মুলেট রিজনস ফর ফিনোমেনা অ্যারাউন্ড দেম। শিশুরা পৃথিবীকে বোঝার প্রবণতা নিয়ে জন্মায় এবং তাদের চারপাশের ঘটনাগুলির কারণ ব্যাখ্যা করার চেষ্টা করে, এটাও ঠিক, কিন্তু আমাদেরকে ঠিক নয় কোনটা সেটা বার করতে হবে, তাই এটাও আমাদের হচ্ছে না। শিশুরা যুক্তিহীন, বুদ্ধিহীন এবং অর্থ নির্মাণের ক্ষমতাহীন, এটা কিন্তু একদমই ভুল। ঠিক আছে, শিশুরা কোনো বিষয় সম্পর্কে নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে ধারণা তৈরি করতে পারে, তাই এটা ভুল। কোনটা ভুল আমাদেরকে বার করতে বলেছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড চিলড্রেন্স কনসেপশনস অ্যান্ড বিল্ড আপন ইট, শিশুদের ধারণাগুলি বোঝা এবং সেই ধারণার উপর ভিত্তি করে নতুন জ্ঞান গড়ে তোলা গুরুত্বপূর্ণ, এটা ঠিক। ঠিক আছে, শিক্ষকের উচিত শিশুর যে পূর্ব ধারণা সেগুলি বুঝে তার উপর ভিত্তি করে নতুন ধারণা যাতে তৈরি করা যায়, তাই কোনটা নয় বলেছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কোর প্রিন্সিপাল অফ কনস্ট্রাকটিভিস্ট লার্নিং থিওরি? নিচের কোনটি গঠনবাদী শিক্ষণ তত্ত্বের একটি মূল নীতি? লার্নিং occurs when students receive correct answers and feedback from teachers, শিক্ষার্থীরা শিক্ষকের কাছ থেকে সঠিক উত্তর ও প্রতিক্রিয়া পেলেই শিখন ঘটে। তো শুধু সঠিক উত্তর ও ফিডব্যাক গ্রহণ করা কনস্ট্রাকটিভিজমের মূলনীতি নয়, তাই এটা তো হচ্ছে না। স্টুডেন্টস কনস্ট্রাক্ট দেয়ার ওন নলেজ থ্রু অ্যাক্টিভ এনগেজমেন্ট উইথ দেয়ার এনভায়রনমেন্ট, শিক্ষার্থীরা তাদের পরিবেশের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে নিজেদের জ্ঞান নিজেরাই নির্মাণ করে, এটাই কিন্তু আমাদের গঠনবাদী শিখনের মূলনীতি, তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। লার্নিং ইজ প্রাইমারিলি এ প্যাসিভ প্রসেস দ্যাট ইনভলভস রিসিভিং অ্যান্ড মেমোরাইজিং ইনফরমেশন, এই যে মুখস্থ জিনিস যেই আমরা পেয়ে গেলাম তার মানে এটা হবে না। ঠিক আছে, টিচার্স শুড প্রোভাইড ডাইরেক্ট ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সপ্লিসিট গাইডেন্স টু স্টুডেন্টস, শিক্ষকদের শিক্ষার্থীদের সরাসরি নির্দেশনা, স্পষ্ট দিক নির্দেশ দেওয়া উচিত। শিক্ষক সহায়তা করবেন, কিন্তু শুধু সরাসরি ইনস্ট্রাকশন দেওয়া কিন্তু কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের উদাহরণ নয়, তাই এটাও হচ্ছে না। আমাদের অ্যান্সার হচ্ছে বি। নেক্সট, অ্যাসারশন রিজন, টিচার্স শুড এনকারেজ ডিবেটস, ডিসকাশনস অ্যান্ড কোলাবোরেশনস এমং স্টুডেন্টস, শিক্ষকদের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক, আলোচনা ও সহযোগিতাকে উৎসাহিত করা উচিত। নলেজ প্রোডাকশন ইজ অ্যান ইনঅ্যাক্টিভ প্রসেস অ্যান্ড এনগেজমেন্ট ইন গ্রুপ অ্যাক্টিভিটিস হিন্ডার্স মিনিংফুল লার্নিং, জ্ঞান উৎপাদন একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া এবং দলগত কার্যকলাপে অংশগ্রহণ অর্থপূর্ণ শিখনে বাধা দেয়। তো খুবই সহজ, আমরা যদি এসারশনটা দেখি, এটা আমাদের ঠিক। আলোচনা, বিতর্ক, সহযোগিতামূলক কাজ, শিক্ষার্থীদের মতামত প্রকাশ, তাদের যুক্তি প্রদান, অন্যের মতামতকে বোঝা, এগুলিতে কিন্তু সাহায্য করে, তাই এটা ভালো, তাই এটাই হচ্ছে আমাদের, মানে এটা আমাদের ঠিক। জ্ঞান উৎপাদন একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া কখনোই নয়। ঠিক আছে, জ্ঞান নির্মাণ একটা সক্রিয় প্রক্রিয়া। গ্রুপ অ্যাক্টিভিটি সাধারণত অর্থপূর্ণ শিখনকে বাধা দেয় না। ঠিক আছে, তাই এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাচ্ছে, তাই এসারশন আমাদের ঠিক, রিজন কিন্তু ভুল। এ ইজ ট্রু, আর ইজ ফলস, সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, কনস্ট্রাকটিভিস্ট টিচিং লিডস টু ড্যাশ স্টুডেন্টস, গঠনবাদী শিক্ষণ শিক্ষার্থীদের ড্যাশ দিকে পরিচালিত করে? ডিসকভারি, আবিষ্কার, মিনিংলেস, অর্থহীনতা, রোট, মুখস্থকরণ, রিসেপটিভ, নিষ্ক্রিয়ভাবে গ্রহণ। তো গঠনবাদী শিক্ষণে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অনুসন্ধান করে, তারা প্রশ্ন করে, পরীক্ষা করে আর নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের জ্ঞান নির্মাণ করে, এটা অনেকটা ডিসকভারি ওরিয়েন্টেড লার্নিং, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। মিনিংলেস কখনোই নয়, গঠনবাদী শিক্ষণের লক্ষ্যই হলো অর্থপূর্ণ শিখন, তাই এটা তো হচ্ছে না। মুখস্থকরণ হবেই না, নিষ্ক্রিয়ভাবে অংশগ্রহণ হবে না, এখানে তারা সক্রিয়ভাবে নিজের জ্ঞান গঠন করে, তাই এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, এরার অ্যানালিসিস বাই স্টুডেন্টস, শিক্ষার্থীদের দ্বারা ভুল বিশ্লেষণ ইজ এ ফিউটাইল অ্যাক্টিভিটি ইন প্রসেস অফ লার্নিং, শিখন প্রক্রিয়া একটি অর্থহীন কাজ। সাপোর্ট স্টুডেন্টস ইন রিটেইনিং দেয়ার লার্নিং, শিক্ষার্থীদের শেখা বিষয় মনে রাখতে সাহায্য করে। ক্রিয়েটস ফার্দার গ্যাপস ইন স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং, শিক্ষার্থীদের বোঝার ক্ষেত্রে আরও ঘাটতি তৈরি করে। হিন্ডার্স মেটাকগনিটিভ স্কিলস অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের মেটাকগনিটিভ দক্ষতায় বাধা দেয়। তো শিক্ষার্থীরা নিজেদের ভুল বিশ্লেষণ করলে তারা কোথায় ভুল করছে, কেন ভুল করছে, কিভাবে ভুল করছে সেটা কিন্তু বুঝতে পারে, ফলে ভুল থেকে শেখা হয় আর শেখা বিষয় দীর্ঘদিন তারা মনে রাখতে পারে। তাই এটা মেটাকগনিটিভ স্কিলের, যেটা মেটাকগনিটিভ স্কিল সেটাকে
উন্নত করবে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীদের শেখা বিষয় মনে রাখতে সাহায্য করে। শিখন প্রক্রিয়া এটি অর্থহীন কাজ, এটা নয়। এরার অ্যানালিসিস অর্থহীন নয়, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই এটা হচ্ছে না। শিক্ষার্থীদের বোঝার ক্ষেত্রে আরো ঘাটতি তৈরি করতে পারে। ভুল বিশ্লেষণ বোঝার ঘাটতি তৈরি করবে না, বরং ঘাটতি কোথায় হচ্ছে সেটাকে চিহ্নিত করবে আর সেটাকে দূর করতে সাহায্য করবে, তাই এটা হচ্ছে না। শিক্ষার্থীদের মেটাকগনিটিভ দক্ষতায় বাধা দেয় না, বরং সেটাকে আরো ভালো করে, তাই এটা হচ্ছে না। বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট রিগার্ডিং ডিক্লারেটিভ নলেজ অ্যান্ড প্রসিডিউরাল নলেজ? ডিক্লারেটিভ নলেজ এবং প্রসিডিউরাল নলেজ সম্পর্কে নিচের কোনটি সঠিক? প্রসিডিউরাল নলেজ ইজ জেনারেলি প্রসেস ওরিয়েন্টেড ইন নেচার। প্রসিডিউরাল নলেজ সাধারণত প্রক্রিয়া ভিত্তিক প্রকৃতির হয়। তো আগে দেখি যে ডিক্লারেটিভ নলেজ কি আর প্রসিডিউরাল নলেজ কি। ডিক্লারেটিভ নলেজ হচ্ছে কি বা হোয়াট, কোনো বিষয় সম্পর্কে তথ্য বা ফ্যাক্ট জানা, ঠিক আছে? মানে কি বা হোয়াটের অ্যান্সার যদি জানি তাহলে সেটা হচ্ছে আমাদের ডিক্লারেটিভ নলেজ। প্রসিডিউরাল নলেজ হচ্ছে কিভাবে বা হাউ দিয়ে কোশ্চেন করলে যদি অ্যান্সার পাই, কোনো কাজ কিভাবে করতে হচ্ছে বা কিভাবে হয়েছে, কিভাবে করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রসিডিউরাল নলেজ, ঠিক আছে? ডিক্লারেটিভ নলেজ মানে হচ্ছে শুধু তথ্য, প্রসিডিউরাল নলেজ মানে হচ্ছে ডিটেলে জিনিসটা কেন হলো সেটাকে বোঝা, ঠিক আছে? তাই প্রসিডিউরাল নলেজ সাধারণত প্রক্রিয়া ভিত্তিক প্রকৃতির হয়, এটা কিন্তু ঠিক, ঠিক আছে? প্রসিডিউরাল নলেজে এটা প্রসেস ওরিয়েন্টেড, কিভাবে হচ্ছে জিনিসটা সেটার উপর ভিত্তি করে, তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রসিডিউরাল নলেজ টেলস দ্য ফ্যাকচুয়াল নলেজ অ্যাবাউট সামথিং। প্রসিডিউরাল নলেজ কোনো বিষয় সম্পর্কে তথ্যগত জ্ঞান প্রদান করে, এটা নয়। তথ্যগত জ্ঞান প্রদান করে আমাদের ডিক্লারেটিভ নলেজ, তাই এটা তো হচ্ছে না। ডিক্লারেটিভ নলেজ এমফাসাইজেস হাউ টু ডু সামথিং। ডিক্লারেটিভ নলেজ কোনো কাজ কিভাবে করতে হয় তার উপর জোর দেয়, এটা হচ্ছে না। এটা হচ্ছে আমাদের প্রসিডিউরাল নলেজের কাজ, তাই এটা হচ্ছে না। ডিক্লারেটিভ নলেজ ইজ অলসো নোন অ্যাজ অ্যানালিটিক্যাল নলেজ। ডিক্লারেটিভ নলেজকে অ্যানালিটিক্যাল নলেজও বলা হয়, এটা বলা হয় না। ডিক্লারেটিভ নলেজকে সাধারণভাবে অ্যানালিটিক্যাল নলেজ আমরা বলি না, ঠিক আছে? তাই এটা হচ্ছে না। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যান অ্যাক্টিভ মিডল স্কুল ক্লাসরুম শুড বি ফাউন্ডেড অন দ্য থিওরিটিক্যাল প্রিন্সিপাল অফ। একটি সক্রিয় মাধ্যমিক স্তরের শ্রেণীকক্ষ কোন তাত্ত্বিক নীতির উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত? সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, সামাজিক গঠনবাদ, সাইকো অ্যানালিসিস, মনোবিশ্লেষণ, বিহেভিয়ারিজম, আচরণবাদ, সাইকোডাইনামিজম, মনোগতিবাদ। তো একটা সক্রিয় শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা আলোচনা করবে, তারা একে অপরকে সহযোগিতা করবে, প্রশ্ন করবে, সমস্যা সমাধান করবে, ঠিক আছে? আর পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে নিজেদের জ্ঞান নির্মাণ করবে। তো সোশ্যাল কনস্ট্রাকটিভিজম এক্ষেত্রে সবচেয়ে বেস্ট, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। সাইকো অ্যানালিসিস এটা আমাদের ফ্রয়েডের তত্ত্ব, এই ক্ষেত্রে কোনো কাজের নয়, তাই এটা হচ্ছে না। বিহেভিয়ারিজম এটাও নয়, ঠিক আছে? এটা স্টিমুলাস রেসপন্সের সঙ্গে সম্পর্কিত, যেটা এক্ষেত্রে হচ্ছে না। মনোগতিবাদ মানসিক গতিশীলতার সঙ্গে সম্পর্কিত, এই ক্ষেত্রে হচ্ছে না, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, assertion reason. Teachers should avoid collaborations, group work and interactions among students. শিক্ষকদের শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, দলগত কাজ এবং পারস্পরিক মিথস্ক্রিয়া এড়িয়ে চলা উচিত। Learning is a passive process and occurs most effectively through memorization and imitation. শিখন একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া এবং মুখস্থকরণ ও অনুকরণের মাধ্যমে সবচেয়ে কার্যকরভাবে ঘটে। তো assertionটা যদি আমরা দেখি, শিক্ষকদের শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, দলগত কাজ এবং পারস্পরিক মিথস্ক্রিয়া এড়িয়ে চলা উচিত, এটা কিন্তু কখনোই নয়, ঠিক আছে? কনস্ট্রাকটিভিস্ট শিক্ষাদর্শ অনুযায়ী শিক্ষককে কোলাবোরেশন, গ্রুপ ওয়ার্ক, ইন্টারাকশন এগুলিকে কিন্তু উৎসাহিত করা উচিত, তাই এটা তো ভুল। শিখন একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া কখনোই নয়, মুখস্থকরণ মাধ্যমে সবচেয়ে কার্যকর, এই মুখস্থ চলে এলো, নিষ্ক্রিয় প্রক্রিয়া চলে এলো, এটা তো কখনোই নয়, এটাও মিথ্যা, ঠিক আছে? তাই দুটোই মিথ্যা, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। বোথ এ অ্যান্ড আর ফলস। আজকের লাস্ট কোয়েশ্চেন, অ্যাজ পার কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেস অফ লার্নিং, লার্নিং ইজ ফ্যাসিলিটেটেড হোয়েন। শিখনের গঠনবাদী পদ্ধতি অনুযায়ী শিখন সহজতর হয় যখন কন্টেন্ট ইজ ডিসকানেক্টেড অ্যান্ড এসেন্ট্রিক, বিষয়বস্তু বিচ্ছিন্ন ও অসংলগ্ন হয়। পেডাগজি ইজ এ টিচার সেন্ট্রিক অ্যান্ড কালচারালি ইনডিফারেন্ট। শিক্ষণ পদ্ধতি শিক্ষক কেন্দ্রিক এবং সাংস্কৃতিকভাবে উদাসীন হয়। টাস্কস আর ইনকোহারেন্ট অ্যান্ড ডিসঅর্ডারলি, কাজগুলি অসংলগ্ন ও বিশৃঙ্খল হয়। অ্যাক্টিভিটিস আর ইন্টারেক্টিভ অ্যান্ড কোলাবোরেটিভ, কার্যকলাপগুলি পারস্পরিক ও সহযোগিতামূলক হয়। তো গঠনবাদ অনুযায়ী শিক্ষার্থী নিজের অভিজ্ঞতা, তার নিজের পূর্বজ্ঞান, তার অন্যদের সঙ্গে যে ইন্টারাকশন, এর মাধ্যমে কিন্তু নিজের জ্ঞান নির্মাণ করে। তাই ইন্টারাক্টিভ ও কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি শিখনকে আরো অর্থপূর্ণ করবে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। বিষয়বস্তু বিচ্ছিন্ন অসংলগ্ন হয়, বিষয়বস্তু বিচ্ছিন্ন অসংলগ্ন হলে অর্থপূর্ণ শিখন কিন্তু হবে না, তাই এটা হচ্ছে না। শিক্ষণ পদ্ধতি শিক্ষক কেন্দ্রিক এবং সাংস্কৃতিকভাবে উদাসীন হয়, এটা ভুল। কনস্ট্রাকটিভিজম শিক্ষক কেন্দ্রিক নয়, তাই এটা হচ্ছে না। কাজগুলি অসংলগ্ন ও বিশৃঙ্খল হয়, অসংলগ্ন ও বিশৃঙ্খল কাজ শিক্ষার্থীর অর্থপূর্ণ জ্ঞান নির্মাণে সহায়ক হবে না, তাই এটা হচ্ছে না। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই যে টপিক, এখান থেকে আমি যে কোশ্চেনগুলি এনেছিলাম সেগুলি এখানেই শেষ হচ্ছে। তো অনেকের হয়তো একটু গাঢ় লাগবে,
তো আমি কিন্তু তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি যে যেগুলো একটু কঠিন কঠিন কোশ্চেন, আর সবগুলো কিন্তু রিসেন্টের কোশ্চেন, ঠিক আছে? পেপার ওয়ান পেপার টু যেহেতু মিক্স করা আছে, তো যেগুলো কঠিন কঠিন কোশ্চেন সেগুলি কিন্তু আমি এনেছি। তো যাতে তোমাদের সুবিধা হয়, সহজ কোশ্চেন তো তোমরা সবাই করতে পারবে, তোমরা থিওরি যদি একবার পড়ে নাও তাহলেই সহজ কোশ্চেন করতে পারবে। কিন্তু এই যে কঠিন কোশ্চেন এগুলি করাই একটু তোমাদের টাফ হবে, তাই এগুলিকেই আমি করাচ্ছি। আর পরীক্ষার আগে যেহেতু আমাদের কাছে খুব বেশি টাইম নেই, তাই শুধু কঠিনগুলো করাচ্ছি। পরীক্ষা একবার হয়ে গেলে তারপর যখন আমরা আবার ডাব্লিউবিটেটের জন্য আরো প্র্যাকটিস করব, তখন যে সহজগুলো আছে প্রিভিয়াস ইয়ার্সের সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু এইগুলো তোমাদের যে এই যে রিসেন্ট পরীক্ষা হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই কোশ্চেনগুলি আমরা ডিসকাস করছি। তো আশা করি সবগুলি কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো, কেন অ্যান্সার হলো সেটাও বুঝতে পেরেছো। কোথাও কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি ক্লাসটি ভালো লাগে তাই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।